প্রিয় দর্শক, আজকের এই শুভ সন্ধ্যায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইসোস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। আজ আমরা কথা বলবো গ্রাম বাংলার আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে। গ্রাম বাংলার আর্থ-সামাজিক উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের করণীয়, কর্তব্য এবং তাদের ভাবনা নিয়ে আজকের এই পর্ব। তো চলুন দর্শক, আর দেরি না করে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথিবৃন্দের সঙ্গে। আমার ডান পাশে রয়েছেন জনাব মাহফুজার রহমান ইলিয়াস, প্রসিকিউটর, সহকারী অ্যাটর্নি জেনারেল, আইন বিষয়ক সচিব, বাইসোস জাতীয় নির্বাহী পরিষদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই স্টুডিওতে, অনেক ধন্যবাদ। এবং আমার বাম পাশে রয়েছেন জনাব আবুল কালাম, ইউপি সদস্য, মাদকপাশা ইউনিয়ন পরিষদ, বাবুগঞ্জ, বরিশাল। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। শুরুতেই জনাব মাহফুজুর রহমান ইলিয়াস, আপনার কাছে একটু জানতে চাই, সামাজিক বিরোধ নিরোধে ইউপি সদস্যদের কি কি করণীয় এবং আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ ও শুভেচ্ছা। দেখুন, একজন ইউপি সদস্য তিনি যেহেতু একেবারে প্রান্তিক লেভেলের এবং জনগণের দোরগোড়ায় প্রাথমিক যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা উনি কিন্তু সমাধান করার প্রাথমিক স্তর। উনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন। তো উনি যদি দক্ষতার সাথে এই সমস্যাটা সমাধান করতে পারে, তাহলে আমাদের দেশের যে আপনার সামাজিক যে সমস্যাগুলো, সামাজিক সমস্যা থেকে সকল সমস্যার উৎপত্তি। তো এই যে মূল সমস্যা যেটা প্রাথমিক লেভেল, এই লেভেলটা তিনি যদি সামাজিকভাবে যদি এটা সমাধান করতে পারেন, তাহলে মূলত রাষ্ট্রের অনেক অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যায়। কারণ প্রতিটি সমস্যার মূল স্তরই হচ্ছে এই সামাজিক সমস্যা থেকে উৎপত্তি। তো ইউপি সদস্য সাধারণত এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যে বিষয়গুলো ফেস করে থাকেন, যাদের সমস্যাটা তিনি সমাধান করার চেষ্টা করেন, তাদের কোনো একটি পক্ষ দেখা যায় সামাজিকভাবে উচ্চ বংশীয় হয়ে থাকেন, প্রভাবশালী হয়ে থাকেন। তারপর দেখা যায় রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়ে থাকেন। যার জন্য এই আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছেন, তারা সাধারণত অনেক সময় এই সমস্যার সম্মুখীন হয়ে এই সমস্যার সমাধান করতে যেয়ে অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন। সেক্ষেত্রে আমরা জনগণরা যদি সাধারণত একজন জনপ্রতিনিধিকে যদি জনপ্রতিনিধি হিসাবে বিবেচনা করি, তার অন্য অন্য ক্রাইটেরিয়া বিবেচনা না করে এবং জনপ্রতিনিধি হিসেবে বিবেচনা করি এবং তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে উনি কিন্তু এই সমস্যাটা ওইখানেই সমাধান করতে পারেন। যেমন ধরুন, একজন এলাকার কোনো একটি দলের হয়তো বা সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের সাথে একজন ডে লেবারের ফ্যামিলির সাথে হয়তো মুরগি বা গরু ছাগল নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে। এখন এই সমস্যাটা সমাধানের জন্য ইউপি সদস্যের কাছে এসেছেন। এখন ইউপি সদস্য যেহেতু আমরা সাধারণত জেনে থাকি যে একটা মিডল ক্লাস লেভেল থেকেই বেশিরভাগ এসে থাকেন। তো তখন দেখা যায় উনি এই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে ওই যে আমি বললাম কোনো একটি দলের সাধারণ সম্পাদক কিংবা সভাপতির সমস্যা সমাধান করার ক্ষেত্রে দেখা যায় তার যেহেতু একটা প্রভাব থাকে, সেই প্রভাবটা তার প্রাধান্যটা ওই মাথার মধ্যে দিকেই একটা চলে বাধা যায়। হিসাবে কাজ হুম। করে। কিন্তু ওই যে কোনো একটি গ্রুপের বা দলের যে সাধারণ সম্পাদক বা সভাপতি, তিনি যদি ওই সদস্যকে জনপ্রতিনিধি হিসেবে বিবেচনা করেন, আর যে ডে লেবার তিনিও যদি বিবেচনা করেন, তাহলে কিন্তু ন্যায় বিচার পেতে কিন্তু সহজ হয়ে যায় এবং নিরপেক্ষ তিনি হয়। কিন্তু নিরপেক্ষভাবে সেই সমস্যার সমাধান করতে আচ্ছা, পারেন। এই বিষয়ে আমরা আবার কথা বলবো। এবারে চলে যাই জনাব আবুল কালাম আপনার কাছে। আপনার কাছ থেকে জানতে চাই পল্লী উন্নয়ন অবকাঠামো এই বিষয়ে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমাদের পল্লী উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন বা সংরক্ষণ যে প্রশ্নটা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পল্লী উন্নয়ন অবকাঠামো, যেহেতু আমরা প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে বাস করি, গ্রামীণ পর্যায়ে অবকাঠামো অনেক জরুরি। বিশেষ করে মাটির রাস্তা, অনেক ক্ষেত্রে দেখা যায় বর্ষার মৌসুমে অনেক রাস্তাঘাট তলিয়ে যায়। যেহেতু তলিয়ে যাওয়ার কারণে অনেক প্রান্তিক জনসাধারণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত বরাদ্দ নাই। আমাদের ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত বরাদ্দ থাকে না। দেখা যায় এক ইউপি সদস্য বৎসরে হয়তোবা একটা রাস্তা পাইতে পারে। যেমন আমার ওয়ার্ডে ৮ থেকে ১০টা মাটির রাস্তা। আমি এই ৪ বৎসরে ৩টে বা ৪টে করতে পেরেছি। এখন ওইভাবে যে নিচু রাস্তাঘাট মাটি দিয়ে যদি ওইভাবে আমরা আগে মাটি, যার রাস্তা যদি উঁচু না করতে পারি, তাইলে দেখা যায় ইটের সোলিং বা পাকা রাস্তা এইভাবে করা সম্ভব না। তা প্রান্তিক কাজ করতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। দেখা যায় মাটির রাস্তা করতে গেলে একজনে মাটি দেবে না, গ্রামে আছে না, মাটি দিতে দেবে না। তারপরে একটা গাছ কাটতে গেলে গাছ কাটা যাবে না। তারপর আমরা অনেক সমস্যার সম্মুখীন
হয়েও তারপরে আমরা কিন্তু সমস্যার সমাধান করে থাকি। স্যার একটা কথা বলছে, জনপ্রতিনিধি যদি সবার যদি মাথায় থাকে সে আমাদের ওই ওয়ার্ডের আমাদের প্রতিনিধি, এইভাবে যদি মন মানসিকতা সকলের থাকে তাহলে কিন্তু সব কাজ আমরা কিন্তু সহজে করতে পারি। একার পক্ষে একজন জনপ্রতিনিধির সব কাজ কিন্তু একার পক্ষে সম্ভব না। পাশাপাশি সকলের সহযোগিতা, সকলের আন্তরিকতা, ভালোবাসা থাকতে হয়। যদি সকলের আন্তরিকতা, ভালোবাসা থাকে, যে কোনো কাজ, আমি মনে করি যে কোনো কাজ আমরা করতে সক্ষম হতে হুম, পারি। হুম, হুম। তো আপনি যেহেতু রাস্তাঘাটের কথা বলছিলেন এবং জনপ্রতিনিধি এক্ষেত্রে একটা মূল্যবান একটা রোল প্লে করে থাকে। তো আপনার কাছ থেকে জানতে চাই এই যে জনপ্রতিনিধির কিন্তু কার্যালয় আমরা দেখতে পাই না সাধারণত। তো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার জন্য জনগণের কিন্তু একটা ভোগান্তি পার হতে হয় এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য এটা আরও একটা ভোগান্তি। তো কার্যালয়গুলো যদি প্রতিটা ইউনিয়ন থেকে প্রতিটা ওয়ার্ডে এসে পড়তো তাহলে কিন্তু অনেক সুবিধা হতো। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? জি, ধন্যবাদ আপনাকে। বাইসস আমাদের ২৫টা কার্যবিধি, ২৫টা সুপারিশ আমাদের মন্ত্রণালয় পাঠাইছে। তার ভিতর ইউনিয়ন ওয়ার্ড কার্যালয় একটা আছে। ওয়ার্ড কার্যালয় যদি প্রতিটা ওয়ার্ডে একটা ওয়ার্ড কার্যালয় থাকে, বিশেষ করে একেকটা ওয়ার্ডে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ জনগণ আছে। এরা প্রতিদিন যদি তাদের কাজের জন্য যদি ইউনিয়ন পরিষদে যেতে হয়, বিশেষ করে যারা দিনমজুর, যারা খেটে খাওয়া মানুষ, একটা কাজের জন্য একদিন ইউনিয়ন পরিষদে গেলে তার কিন্তু ওই দিন কাজ বন্ধ থাকে। আর প্রতিটা ওয়ার্ডে যদি একটা এরকম অফিস থাকে তাহলে আশা করি যে 90% লোকের সুবিধা আমরা দিতে পারবো। 100% নাও দিতে পারলেও জনগণের সুবিধা তো বুঝতে পারছি, কিন্তু ওয়ার্ড কার্যালয় না থাকার কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনারা কি সমস্যার সম্মুখীন ওয়ার্ড হচ্ছেন? কার্যালয় না থাকার কারণে সমস্যা হয়েছে, যেহেতু আমরা ইউনিয়ন প্রতিনিধি, যেহেতু আমরা প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করি, ঝগড়া ফ্যাসাদ, তারপর টুকিটাকি সমস্যা প্রতিদিনই লেগে থাকে। একটা ওয়ার্ড কার্যালয় থাকলে দেখা যায় আমরা ওইখানে বসার একটা পরিবেশ থাকে, বসতে পারি, সবারে ডাইকিয়া একটা সমস্যার সমাধান করা সম্ভব হয়। ওয়ার্ড কার্যালয় না থাকার কারণে দেখা যায় এক বাড়ি বসবো বা একটা অফিসে বসবো, একটা স্কুলে বসবো, ওই রকম বসার সবসময় সুযোগ থাকে না। একটা ওয়ার্ড কার্যালয় থাকলে অবশ্যই অনেক জনগণের জন্য অনেক সুবিধা হবে। জি। আমরা ফিরে আসবো এই প্রসঙ্গে। তবে আবারও কথা বলবো মাহফুজার রহমান ইলিয়াস আপনার সাথে, যে পরামর্শ সম্পর্কিত কথাগুলো বলছিলাম সেই বিষয়। তো পরামর্শগুলোর পাশাপাশি আমরা লক্ষ্য করে থাকি যে ইউপি সদস্যদের ঠিকঠাকভাবে প্রশিক্ষণ প্রদান করা হয় না। তারা সাধারণত অনেক সময় দেখা যায় যে মন গড়া নিজের মন মতো যে ভাবনা সেটাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। কোনো নিয়ম প্রদান করা হচ্ছে না, কোনো নিয়ম প্রয়োগ করা হচ্ছে না। সে বিষয়ে আপনি কি বলতে চান? জনপথের জনপ্রতিনিধি বা সাধারণত ইউপি সদস্য যারা হয়ে থাকেন, যেহেতু তাদের একাডেমিক শিক্ষা থাকে না, সুতরাং সে কারণেই তারা যখন ওই প্রতিনিধি হয়ে যান, হয়ে যাওয়ার পর ওনারা কিন্তু নিজেরা নিজেদের মতো করে ওনারা ওনাদের পূর্বে যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে ফলো করে তারা কাজগুলো পরিচালনা করে থাকেন। সেক্ষেত্রে রাষ্ট্র যদি এগিয়ে আসে তাহলে এটা সর্বোচ্চ ইউটিলাইজ করা যেতে পারতো। যেমন যারা ইউপি সদস্য হয়ে থাকেন তাদেরকে যদি আপনি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলেন, হুম, হুম। তাহলে দেখা যাবে আপনার ইউপি সদস্যদের উপর কিন্তু অনেকগুলো দায়িত্ব আছে। আমি যতটুকু জানি ইউপি সদস্যদের উপর প্রায় ২৯টি না কতটি কাজ যেন আছে, ৩৯টি। ৩৯টি কাজ ৩৯টি। আছে। তো এই কাজগুলো সম্পর্কে ওনাদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তারা ওয়াকিবহাল হবেন এবং ভালো ট্রেনার হবেন এবং সেই বিষয়ে কিন্তু যথাযথ যেখানে যে বিষয়টি কি সমস্যা সমাধান করা উচিত, যে উদ্যোগটি নেওয়া উচিত, তাহলে তারা কিন্তু সেই কাজগুলো করতে পারবেন। তো এইজন্যে উচিত ছিল, এতদিন হয়নি। হয়তো ভবিষ্যতে যদি কোনো সরকার যদি এই দিকে নজর দেন, তাহলে জনপথের প্রতিনিধিদেরকে আরো প্রশিক্ষিত করে দেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সম্ভব। তো আপনার কাছ থেকে জানতে চাই এই প্রশিক্ষণের মাত্রা কেমন হওয়া উচিত? কত দিনের হওয়া উচিত? দেখুন, ডেমোক্রেটিক কান্ট্রিতে জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হন, তাদের মধ্যে সবচেয়ে কাছের যে প্রতিনিধি, আপনি যদি এমপির কথা বলেন, একজন এমপি কিন্তু হাত নাড়ায় কিন্তু সে এমপি পাশ করে চলে আসেন। একজন চেয়ারম্যানের কথা যদি বলেন, তিনিও কিন্তু অনেকটা ওইভাবেই আসেন। কিন্তু ইউপি সদস্য যিনি কিন্তু একজন ভোটারের বাড়িতে উনি দিন রাত ২৪ ঘন্টা যে কোনো সময় একটি কাশি দিয়েই কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারেন। হুম। এবং জনগণের সবচেয়ে নিকটতম প্রতিনিধি হচ্ছেন ইউপি সদস্য। তো সেই ইউপি সদস্যদেরকে যদি আমরা
ভালোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত করে, ট্রেনার করে তাদেরকে যদি আমরা কাজে লাগাই, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কতদিনের হওয়া উচিত বা কেমন হওয়া উচিত প্রশিক্ষণটা হওয়া প্রশিক্ষণটা? উচিত, প্রশিক্ষণটা আসলে আহামরি তেমন কিছু না। 39টা যেহেতু কাজের স্তর আছে, আমি মনে করি ওনাদেরকে ১০ থেকে ১৫ দিন, ১৫ দিন ট্রেনিং দিলে খুব এনাফ। জোর ১ মাস। জোর ১ আচ্ছা। মাস। ১ মাস লাগবে বলে আমার হুম। মনে হয় না। কারণ এখানে যে বিষয়গুলো আছে এগুলো ওনারা যেহেতু একজন ইউপি সদস্য হওয়ার আগে কিন্তু আরেকজন ইউপি সদস্যকে ফলো করেন। একজন এমপি হওয়ার আগে কিন্তু এরকম অনেক এমপিকে ফলো করেন। তারপর ইন্সপিরেশন হয়েই কিন্তু আসেন। তো ইউপি সদস্য যেহেতু সেমভাবেই তারা এভাবে প্রতিনিধি করতে আসেন, সেক্ষেত্রে ওনাদেরকে আসলে ১ মাস ট্রেনিং দিলে অনেক কিছু হয়ে যাবে। ১ মাস আচ্ছা, ট্রেনিং আচ্ছা। এনাফ। আমরা এই বিষয়ে আবারও ফিরে আসবো। তবে অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিতে হবে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখতে থাকুন বাইসোস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। প্রিয় দর্শক, ফিরে এলাম একটা বিরতির পর। আপনারা দেখছেন বাইসোস নিবেদিত জনপথের জনপ্রতিনিধি, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। সাথে আছি আমি তাহিয়া হোসেন। ফিরে যাব আলোচনায়। যে আলোচনায় ছিলাম পরামর্শ বিষয়ক, তো আপনি যেটা বলছিলেন যে প্রশিক্ষণ প্রদান করা উচিত ১০ থেকে ১৫ দিনের মতো, খুব জোর ১ মাস। কিন্তু কি কি বিষয়ে প্রশিক্ষিত করলে সমাজে উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? দেখুন, এই দেশব্যাপী ইউনিয়ন পরিষদ সদস্য যেহেতু একেবারে জনগণের একদম নিকটতম অবস্থানে থাকেন এবং সেখানে প্রতিনিধিত্ব করেন, তো জনগণের প্রতিটি সমস্যা সমাধানের জন্য প্রাথমিক স্তরও কিন্তু এই জায়গাটাতেই। দেখুন, জনগণের যদি একটি সার্টিফিকেটের প্রয়োজন হয়, চারিত্রিক সনদের প্রয়োজন হয় বা যে কোনো পারিবারিক সমস্যাও হয়, যে সমস্যাটা নিজেরা সমাধান করতে পারেন, তারা কিন্তু প্রথমে ইউপি সদস্যদের কাছে যায়। সুতরাং সকল ক্ষেত্রেই যদি বিবেচনা করি, একজন ইউপি সদস্য যেহেতু জনগণের নিকটতম, সুতরাং তাদেরকে প্রশিক্ষিত করা উচিত। তাদের যে ৩৯টি যে কাজের কথা বলা হয়েছে, যে কাজগুলোর কথা বলা হয়েছে, এটা ইউপি সদস্যরা ভালো বলতে পারবেন কী কী কাজের কথা বলা হয়েছে। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে ট্রেনিং সেশনের মাধ্যমে যদি প্রশিক্ষিত করা হয়, তাহলে তারা ওই কাজগুলো যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই তারা পরিচালনা করতে পারবেন। আচ্ছা, আমরা আবারও আলোচনায় ফিরে আসি একটু। জনাব আবুল কালাম, আপনার কাছে। আপনার কাছে একটু পারিবারিক বিরোধ সম্পর্কে জানতে চাই। এটি দূর করার জন্য কি কি করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। স্যার একটি সুন্দর কথা বলছে ট্রেনিংয়ের ব্যাপারে। পারিবারিক বিরোধ নিরসন, পারিবারিক সমস্যা, অনেক সমস্যা হয়। তার ভিতর ট্রেনিংয়ের কথা যেটা আসছে, ট্রেনিং সাধারণত হয়ই না। যেমন গ্রাম আদালত থেকে আমরা ৩ দিনের ট্রেনিং দিছি। এরকম যদি ১ সপ্তাহ বা ১০ দিনের একটা ট্রেনিং হয়, তাহলে আমাদের কিন্তু অনেক ধারণা আসবে। পারিবারিক বিরোধ যেহেতু আমরা জনপ্রতিনিধি, অনেক সমস্যা ১ম এই আমাদের কাছে আসে। একটা ঘটনা শুরু হইলে আমাদের কাছে আসে। আমাদের কাছে আসার পরে আমরা উভয় পক্ষের কাছে আমরা পরামর্শের জন্য যাই যে এটা আসলে ঘটনাটা কী? কিভাবে নিরসন করা যায়? স্যার একটা কথা বলছে যে প্রভাবশালী কাজ করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। প্রভাবশালী তো থাকেই। প্রভাবশালী থাকে, দলীয় কোন্দলের কারণে অনেক সময় অনেক সমস্যার সমাধান করতে আমরা পারি না। তারপরে আমরা যেটা নিজেরা সমস্যার সমাধান না করতে পারি, বিশেষ করে উভয় পক্ষের ২ জন প্রতিনিধি আমরা ডাকি। যে আপনি যেহেতু আপনার সমস্যা, আপনি ২ জন প্রতিনিধি দেন আপনার পক্ষ থেকে। আর অপর পক্ষেরও ২ জন প্রতিনিধি থাকে। এই ২ জন প্রতিনিধির সাথে আমি থাকি। আমরা অনেকটাই এভাবে নিরসন করি। আর সদিচ্ছা যদি থাকে, আমি মনে করি যদি প্রতিনিধি সদিচ্ছা থাকে, উভয় পক্ষের যদি যে কোনো সমস্যা আমরা নিরসন করতে পারি। মহিলাদেরকে কি কি প্রশিক্ষণ প্রদান করা উচিত তাদের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা ভালো করার জন্য? প্রশিক্ষণের কথা যদি আসে, সেক্ষেত্রে আমি যেটা মনে করি, প্রতিটি মানুষের স্বাধীনতা আছে। তো যেহেতু আপনি নারী বিষয় সম্পর্কে বলছেন, নারীরা যে কাজটি করতে আগ্রহী হন, তাদেরকে সেই কাজে প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু যেমন আর্থ-সামাজিক সিচুয়েশনটা আরো উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য কি কি করা উচিত? হ্যাঁ, সেজন্যই বলছিলাম। দেখুন, আমি যদি একবারে প্রান্তিক লেভেলের কথা বলি, সেখানকার মহিলাদের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনি
পুরুষরা সাধারণত জমিতে কাজ করে থাকেন কিংবা অন্যের জমিতে কাজ করে আয় রোজগার করে থাকেন, একদম প্রান্তিক লেভেলের মানুষ। কিন্তু মহিলারা সাধারণত বাসায় বসে থাকেন বা বাসায় কাজ করে থাকেন। তো আমরা যদি সেসব মহিলাদেরকে তাদের চাহিদা অনুযায়ী, যিনি আপনার পশুপালনে আগ্রহী হন, তাকে যদি আমরা পশুপালনে প্রশিক্ষিত করে তুলি, তাহলে তিনি পশু পালনের কাজে উনি যদি প্রশিক্ষণ নিয়ে তিনি যদি মুরগি চাষ করেন, ছাগল চাষ করেন, হুম। গরু চাষ করেন, তাহলে দেখা যাবে আর্থিকভাবে কিন্তু বাংলাদেশ উন্নতি লাভ করবে। আর যেসব মহিলা দেখা যাবে যে শিল্পতে তাদের আগ্রহ থাকে বেশি, বা যেমন নকশি কাঁথা বলতে পারেন, তারপর বিভিন্ন ধরনের আপনার সৌন্দর্যবর্ধক জিনিসপত্র আছে, মানে যে যে বিষয়ে প্রশিক্ষণ নিতে হুম। আগ্রহী বা যে কাজে আগ্রহী, তাকে যদি আমরা সেই কাজে প্রশিক্ষণ দিয়ে থাকি, তাহলে কিন্তু এটা কাজে আসবে। তাছাড়া আমরা যদি সবাইকে যদি একেবারে মানে আমাদের মন গড়া মতো প্রশিক্ষণ দিয়ে থাকি, তাহলে এই প্রশিক্ষণ কাজে আসবে না। কাজে তখনই আসবে চাহিদা অনুযায়ী তাকে সে প্রশিক্ষণটা দিতে হবে। জি। জনাব আবুল কালাম, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এলাকায় নারীদেরকে প্রশিক্ষিত করার জন্য আপনি এই পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে চান? নারীদের স্বাবলম্বী করার জন্য বিশেষ করে মুরগি পালন, হাঁস মুরগির হাঁস মুরগি পালন, তারপর গরুর খামার, নকশি কাঁথা। আমাদের পাশের এক গ্রাম আছে, ওদের আছে হাজি হাজি মানে হাজি আছে, হাজি বুনায়। ওটার একটা প্রায় ৭০টা ফ্যামিলি আছে। ওদের ওইখানে ওটা শিল্প। ওরা ওই যে প্রতিদিন ওরা ওই যে নারী পুরুষ সম্মিলিতভাবে ওই কাজটা করে। হাজি বুনায়, হোগলা বুনায়, ওই ইপাটি দিয়া। তাদেরকে ওইভাবে যদি একটু ট্রেনিং দিয়ে একটু আর্থিক সহযোগিতা করা যায়, লোনের মাধ্যমে হোক বা যেভাবে হোক, সরকার যদি আর্থিক সহযোগিতা করে, ওদের অনেক স্বাবলম্বী হয়। আগের চাইতে আমি ছোটবেলা যে দেখেছি, এখন অনেক স্বাবলম্বী তারা। তাদের ওইভাবে ট্রেনিংয়ের মাধ্যমে আরও একটু যদি আর্থিক সহযোগিতা করা যায়, অনেক স্বাবলম্বী তারা হবে। আচ্ছা, আপনার এলাকায় আরো কি কি সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন এবং ভবিষ্যতে সেগুলো কিভাবে আপনি সলভ করতে চান? সমস্যা তো অনেক সমস্যাই আছে। বিশেষ করে এই পারিবারিক বিরোধ, বাল্যবিবাহ, মাদক। বিশেষ করে মাদক তো এলাকায় একবারে সব জায়গায় মাদক ছড়িয়ে গেছে। এখন একজন জনপ্রতিনিধির পক্ষে তো আর সব কিছু দূর করা সম্ভব না। এলাকার সচেতন মানুষ সম্মিলিতভাবে, বিশেষ করে যদি এইভাবে উঠান বৈঠকের মাধ্যমে এদেরকে উদ্বুদ্ধ করা যায়, হুম। তাহলে আমার মনে হয় হুম। 50% মাদক নিরসন হবে। এবার একটু ফিরে আসি জনাব মাহফুজার রহমান ইলিয়াস, আপনার কাছ থেকে একটু জানতে চাই আইনি সমস্যাগুলো সম্পর্কে। দেখা যায় যে সমাজে যখন আইনি সমস্যাগুলো তৈরি হচ্ছে, তখন মানুষের ঢাকা পর্যন্ত এসে এবং আইনের সর্বোচ্চ স্তরে যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। তো ইউনিয়ন পরিষদের যারা মেম্বার রয়েছেন, তারা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে? দেখুন, আইনের যে বিষয়টার কথা বলছেন, একজন ইউপি সদস্যরা কি কি বিষয়ে আইনি কি কি বিষয়ে সমস্যা সমাধান করতে পারবেন, ওনাদের জন্য কিন্তু বাংলাদেশ সরকার প্রতিনিয়তই যখন সময় উপযোগী অনুযায়ী আইন পরিবর্তন করে সংশোধন করে ওনাদেরকে কিন্তু একটা গাইডলাইন দিয়ে থাকেন। আচ্ছা। তো সেরকম প্রতিটি ক্ষেত্রেই ওনাদেরকে একটি গাইডলাইন দেওয়া থাকে, এবং সেই গাইডলাইনটা ওনাদেরকে যদি সেই গাইডলাইনটা যে প্রশিক্ষণ দেওয়া হয় ওনাদেরকে, তাহলে ওনারা ওই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ওনারা কিন্তু সে কাজগুলো করতে পারে। যেমন প্রতিটি সমস্যাই কিন্তু প্রাইমারি স্তর যেহেতু বললাম, একদম সেখানেই। তো সেক্ষেত্রে পারিবারিক সমস্যার কথা আপনি তুলে নিয়ে আসলেন। পারিবারিক সমস্যা শুধু না, অনেক সমস্যাই ওনারা ফেস করে থাকেন। দেখা যায় গ্রামের মানুষগুলো সাধারণত দেখা যায় যারা ডে লেবার, তারা দেশের বাইরে যেয়ে থাকেন। দেশের বাইরে যেয়ে দেখা যায় কাজ করেন, টাকা পয়সা পাঠান। পাঠানোর পর দেখা যায় এই টাকাগুলো যখন উনি দেশে আসেন, আসার হুম। পর ভাইয়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে, মায়ের সাথে অনেক সমস্যা হয়ে থাকেন। এই সমস্যাগুলো কিন্তু ১ম পর্যায়ে ওনারাই কিন্তু ফেস করে থাকেন। তো এগুলো যদি একটি রোড ম্যাপ দেওয়া হতো বা কোনো একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হতো, তাহলে হয়তোবা ওনারা এটাকে আরো সুন্দরভাবে ডিল করতে পারতেন। তাহলে হয়তোবা আমি মনে করি ওই সামাজিক যে সমস্যা, পারিবারিক যে সমস্যা, এগুলো কোর্ট পর্যন্ত আসার প্রয়োজন ছিল বলে মনে মানে হয় আইন না। বিষয়ক যারা সদস্যরা রয়েছেন, তাদের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে একসাথে মোকাবেলা করার জন্য। জি, জি। জনসচেতনতা বৃদ্ধি জি, করতে জি। হবে। এবার আপনার কাছে একটি শেষ প্রশ্ন। সর্বোচ্চ কিভাবে আমরা কাজে লাগাতে পারি ইউপি সদস্যদের এই যে সামাজিক উন্নয়নগুলোর জন্য?
একজন ইউপি সদস্যদেরকে যেহেতু ওনারা অনেকগুলো উনি ইতিমধ্যে বলেছেন যে ৩৯টা না কতগুলো কাজের কথা বলেছেন। তো ওনারা যদি সেই কাজগুলো সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত হতেন, তাহলে ওনাদেরকে সরকার কাজে লাগাতে পারত। কাজে লাগিয়ে দেখা যেত যে যিনি হাঁস মুরগি পালনে উৎসাহী, তাকে হাঁস মুরগির ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করতে পারতেন। হুম, হুম। ওনারা সার্টিফাই করতে পারতেন উনি ট্রেনিং প্রাপ্ত হয়েছেন একজন গ্রামের বা একদম ওনার ওয়ার্ডের একজন সদস্য। তাহলে গভর্নমেন্টের কোনো সংস্থা, ব্যাংক বা সরকারি কোনো অনুদান জায়গা থেকে যে ওনাদেরকে যদি একটা আর্থিক অনুদানের ব্যবস্থা করা যেতে পারতো, কিংবা আর্থিক অনুদান না দিতে পারলেও লোনের একটা ব্যবস্থা করে দিতে পারতো, তাহলে তাদেরকে সর্বোচ্চ কাজে লাগানো যেত এবং সেই লোনটা যেন অপচয় না হয় সেই জন্য জনপ্রতিনিধি যারা আছেন তারা ওইটা মনিটরিং করতে পারতেন যে আসলে যিনি হাঁস মুরগি পালনের জন্য লোন নিয়েছেন উনি আসলে হাঁস মুরগি পালন করছেন না এটা দিয়ে জুয়া খেলছেন, কিংবা অন্য অন্য খাতে খরচ করছেন কিনা এটা মনিটরিং করতে পারতেন। তো এরকম যিনি যে বিষয়ে আগ্রহী, যে শিল্পে আগ্রহী, তাকে সে শিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করিয়ে দেওয়া, তাদেরকে সেই বিষয়ে লোনের ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে মনিটরিং করা। এর মাধ্যমে যেটা হবে একজন প্রান্তিক লেভেলে মানুষের উন্নয়ন মানে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন কিন্তু। বুঝতে পারছি। বাইসোস এগিয়ে আসছে জনসাধারণের জন্য এবং জনসাধারণেরও কিন্তু এগিয়ে আসতে হবে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য। জি। তো সেই প্রত্যাশাই রইল। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং মূল্যবান তথ্য সবার সাথে শেয়ার করার ধন্যবাদ। জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি বাইসোস নিবেদিত জনগণের জনপ্রতিনিধি, পাওয়ার্ড বাই আনোয়ার সিমেন্ট শিট। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে, আর আলোচনা হবে গ্রাম বাংলার আর্থ-সামাজিক বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেল এস এর সঙ্গেই থাকবেন।